হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক বছর যাবৎ কিছুতেই ওজন কমছে না, বা বেশ কয়েক মাস হয়ে গেল ওজন কমছে খুবই ধীরে ধীরে। সব দোষ ভাতের। ভাত হলো আমাদের চিরশত্রু। ভাতের জন্যই আমরা মোটা হয়ে যাই, বা বিভিন্ন বাজে বাজে কাজকর্ম ভাতের দ্বারাই হয়। ভাত দোষী। সব দোষ কি ভাতের? এটা কোনোদিনও হতে পারে? ভাতের চোখ, নাক, মুখ, কোনো অর্গান নেই যে আমাদের রাগিয়ে তুলবে, বা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তারা নিজেরাই আমাদের শত্রু হয়ে যাবে। দোষ যদি করে থাকি সেটা হলো আমরা নিজেরা। আমরা নিজেদের হাইট, ওয়েট, আমরা কী ধরনের বয়স, বা আমরা কী ধরনের কাজ করছি সারাদিন, সেটা আমরা না বুঝে, আমাদের কতটা ভাত তথা কার্বোহাইড্রেট আমাদের লাগবে সেটা আমরা না বুঝে হয়তো আমরা এক্সেস পরিমাণে কার্বোহাইড্রেট খেয়ে ফেলছি, বা অত্যন্ত কম খেয়ে ফেলছি, যার ফলে আমরা তার গুণাগুণগুলো পাচ্ছি না, কার্বোহাইড্রেটের গুণাগুণগুলো পাচ্ছি না। সুতরাং আমরা কার্বোহাইড্রেটকে দোষী সাব্যস্ত করছি। যদি দেখা যায় নিউট্রিশনের ভিত্তিতে কার্বোহাইড্রেট তথা ভাত বা কার্বোহাইড্রেট রিচ যে খাবারগুলো আছে তাকে ম্যাক্রোনিউট্রিয়েন্টের আখ্যা দেওয়া হয়েছে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট তাকেই বলা হয় যেটা আমাদের বেশি পরিমাণে আমাদের ডায়েটে থাকবে, তাকেই ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। সুতরাং তার কিছু না কিছু ভাইটাল রোল তো আছে, তার জন্য তাকে ম্যাক্রোনিউট্রিয়েন্টের আখ্যা দেওয়া হয়েছে। কিছু কিছু মানুষ শুনলে অবাক হয়ে যাবে যে আমাদের ব্রেন সেল আর রেড ব্লাড সেল, এই দুটো সেলের অ্যাক্টিভিটি করার জন্য কার্বোহাইড্রেট ভেঙে যে গ্লুকোজ তৈরি হয় সেটার দ্বারা এই অ্যাক্টিভিটিগুলো ঘটে থাকে। অর্থাৎ গ্লুকোজ হলো ফুয়েল, যেটার দ্বারা ব্রেন সেল আর রেড ব্লাড সেল বিভিন্ন ধরনের কার্যকারিতা করে, তারপর আমাদেরকে এনার্জি দেয়। আমরা চনমনে থাকি, আমরা এনার্জেটিক থাকি, আর বিভিন্ন এনার্জেটিক কাজকর্ম আমরা করতে থাকি। যদি দেখা যায় দীর্ঘদিন কার্ব রেস্ট্রিক্টেড ডায়েটে যারা চলে, তাদের ফুয়েলটা, গ্লুকোজটা ব্রেন সেলে পৌঁছায় না, বা রেড ব্লাড সেলের মধ্যে পৌঁছায় না, বিভিন্ন রেড ব্লাড সেল বিভিন্ন কার্যকারিতা সম্পন্ন করতে পারে না, তখন তাদের মেজাজ খিটখিটে স্বভাবের হয়ে থাকে, তারা কোনো কিছুতেই মনোযোগ দিতে পারে না। এই জন্যই যখন দেখা যায় যারা কার্ব রেস্ট্রিক্টেড ডায়েট বা কিটো ডায়েট চলছে, কিটো ডায়েটের মধ্যে দিয়ে চলছে, তাদের সবসময় মেজাজ খিটখিটে থাকে, তারা কোনো সময় কোনো কাজে কনসেন্ট্রেশন দিতে পারে না, তাদের বারবার মুড সুইংয়ের প্রবলেম দেখা যায়। এই জন্য পুরোপুরি কার্বোহাইড্রেটকে বন্ধ করে দেওয়া উচিত না। যদি কিটো ডায়েট যদি লং সময়ের জন্য চলতে থাকে, বা কার্ব রেস্ট্রিক্টেড ডায়েট যদি লং সময়ের জন্য চলতে থাকে, তখন মুড সুইং তো আছে, এছাড়া অন্যান্য বাজে বাজে সাইড এফেক্টগুলো আমাদের শরীরের ওপরে পড়ে। আমরা সেটা নিজেরাও রিয়েলাইজ করতে পারি যে আমাদের কোনো কাজই ভালো লাগছে না, আমাদের অনীহা হচ্ছে বিভিন্ন কাজে, আমরা কিছুতেই কনসেন্ট্রেশন দিতে পারছি না। সুতরাং কার্বোহাইড্রেট রাখা জরুরি। এবার কথা হলো কী ধরনের কার্বোহাইড্রেট আমাদের রাখতে হবে। আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লাইসেমিক লোডের ওপর ভিত্তি করে অ্যাকচুয়ালি গোটা ডায়েট তৈরি হয়। ব্যালেন্স ডায়েট করা অত্যন্ত জরুরি, যেখানে আমাদের বুঝতে হবে আমাদের বয়স, হাইট, ওয়েট, আমাদের কাজের প্যাটার্ন কীরকম, সেটার উপরে ভিত্তি করে একটা ব্যালেন্স ডায়েট, কার্বোহাইড্রেট রিচ, প্রোটিন, অন্যান্য যে নিউট্রিয়েন্টগুলো আছে সব মিলিয়ে একটা ব্যালেন্স ডায়েট একটা করতে হবে, যার ফলে যেটা যদি আমরা খাই, ইনটেক করি, তাহলে আমাদের খামোখা ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্যই কার্বোহাইড্রেট তথা ভাতকে শুধু শুধু দোষী করা যায় না। কার্বোহাইড্রেট আমরা খাবো, কী ধরনের কার্বোহাইড্রেট আমাদের খাদ্য তালিকায় থাকবে, বা আমরা সারাদিনের মিল প্যাটার্ন কীভাবে সাজাবো, সেটা হলো অত্যন্ত জরুরি। ভাতকে শুধু শুধু দোষ দেওয়ার কোনো মানে হয় না। কার্বোহাইড্রেট, গ্লুকোজ ব্রেন সেল আর রেড ব্লাড সেলের জন্য অত্যন্ত জরুরি, সেটা বললাম। সুতরাং বেকার বেকার আমরা ভাতকে দোষ দেবো না। আমরা কী কী গুণ পাওয়া যায় কার্বোহাইড্রেট থেকে সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা দেখে ভাত সংক্রান্ত বিষয়ে কিছু ধারণা হয়েছে। এখন থেকে আমরা সব ধরনেরই খাবার খাবো, কিন্তু বুঝে খাবো, কতটা কী পরিমাণ খেতে হবে বা ব্যালেন্স ডায়েটে চলতে হবে সেটা মাথায় রেখে আমরা খাবো। তাহলে আমাদের বাড়তি ওয়েট গেন হবে না, বডি মাস ইন্ডেক্সের রেঞ্জ পুরো ঠিকঠাক থাকবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, শেয়ার করে দিতে পারেন। আজ এ পর্যন্তই, টাটা।